নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব অমিয়ভূষণ মজুমদারের লেখা গল্প তাঁতি বউ। সব দেশের একটা যুগ আছে যাকে বলা হয় অন্ধকার যুগ, আরেকটি আছে যাকে বলা হয় আলোকের যুগ। বাংলাদেশে অধিকন্তু একটা আছে যা আনাড়ির তোলা ফটোগ্রাফের মতো গভীর অন্ধকার ও উজ্জ্বল আলোকের আকাঙ্ক্ষাহীন মিলনের যুগ। সেই যুগের গল্প একটা বলছি। অভিমন্যু বসাকের ছেলে গোকুল বাপের ব্যবসায় উন্নতি যতটা করলে অবনতি তার চাইতে কম করেনি। অভিমন্যু ছিল আটপৌরের ঠেঁটি আর বচকনা কাপড়ের ব্যবসা। পয়সা যা পেত তাতে দিন চলে যেত। এমনকি শেষ পর্যন্ত সে তাঁতিবয় নামে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করে গেছে। যতদিন পারা যায় গোকুল কাঁধে লাল গামছা দুলিয়ে খুশবু দেয়া পান খেয়ে নিছক ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু করল না। বাপের শ্রাদ্ধ শান্তি চুকে গেলে সে যন্ত্রপাতিগুলি নিজের মতো করে গুছিয়ে নিল। লোকে অবাক হয়ে দেখে যে গোকুল অপদার্থ হিসাবে বিখ্যাত হয়েছে সে বাপের আসনে বসে বাপের মতো ঠেঁটি আর বচকনা বুনে যাচ্ছে। যেন কতদিনকার অভ্যাস। লোকে বলে পরিবর্তন, তারপর যেটা হলো তার জন্য তারা প্রস্তুত ছিল। কাজেই বাপের শোক গা সহ্য হতেই গোকুল একদিন তাঁত ঘরে সব উল্টে পাল্টে ভেঙে চুরে ফেলল তখন আদৌ অবাক হল না। তবু গোকুল তাদের অবাক করল। 3 গুরুবার পার হয়ে যাবার পরে 4 বারে গোকুল বিকালে বেলায় কচি কলা পাতায় কি একটা মুড়ে নিয়ে গ্রামের জমিদার বাড়ির দিকে রওনা হলো। সে জমিদারের কাছে গেল না, গিন্নিমার কাছে গেল না, সোজা গিয়ে উপস্থিত কাজলার ঘাটে, যেখানে জমিদারের নতুন আনা ব্যাটার বউ আর নতুন বিয়ে হওয়া মেয়ে ইশারায় স্বামীর গল্প করছে। গোকুল যখন ফিরে এলো তখন তার হাতে ব্যাটা বউয়ের হাতে দুগাছা রুলি। এই হচ্ছে গোকুলের মসলিন বুনবার প্রথম কথা। গঞ্জে পাঠাবার মতো সরস জিনিস তার তাঁতে উদ্রত না। বিশেষ করে ফুলের কাজগুলোতে সোনার আঁশ খাটাতে সে পারত না। বড়জোর সাদা সুতোর বঁটি উঠত, আর বহরে সেগুলো সাজাদের দরবারি শাড়ি হতো না। কাজে রাত্রিতে ঘুমিয়ে পড়ার আগে কয়েকটি মুহূর্ত ছাড়া বড় বেশি কারো চোখে পড়ত না তার কারিগরি। বড়জোর সকালে কোনো স্বামী দেখতে পেত রাত্রির শুকনো মালাগাছির সঙ্গে বিছানায় পড়ে আছে মাকড়সা সাদা জালির মতো কি একটা। গোকুল মাঝারি গোছের গুণী, কিন্তু বড় রকমের খেয়ালই ছিল। বড় গুণীর বড় খেয়ালে যা ঘটে, খেয়াল মিটবার পর তার জের থাকে না। কিন্তু মাঝারি গুণী বড় খেয়াল ধরলে কিংবা সেজগুণী মেজ খেয়ালে হাত বাড়ালে খেয়ালের জের অত সহজে মেটে না। সাধারণ ঘরের মেয়ে এক রাতে মসলিনের 7 পাক পড়লে সকালে বিছানা ছাড়বার সময় স্বামীকে না জানিয়ে বিছানার এক পাশে আলগোছে মসলিন খুলে রেখে যেতে পারে না। এও তেমনি আর কি। গোকুল তার খেয়ালে জড়িয়ে পড়ল। শীতের গোড়ায় ইদিল শাহিতে পরগনার হাট বসত 1 মাসের জন্য। সব হাটেই সেকালে নানা ধরনের পণ্য আসত। পরগনার হাটে কতগুলো বেশি দামি জিনিস আসত। সেসবের জন্য এই হাটের একটা দিক আলাদা করা থাকত। অন্য সব দোকানের পসরা ফুরিয়ে যাবার পর হাটের একদিকে ভিড় লাগত। জমিদারেরা নিজে আসতেন, এমনকি উজিররাও কেউ কেউ আসতেন কোনো কোনো ক্ষেত্রে। এদিকে বাঁদি বান্দার দোকান, টাকা দিয়ে বান্দা পাওয়া যেত জোয়ান, বুদ্ধিমান, কৌশলী, পাঠান, মোবলা, খাজা, হিন্দু, যার যেরকম চাই। বাঁদিও পাওয়া যেত মুলতানি, গুজরাটি, আফগানি, সাদা, গোলাপি, শ্যামলা, কখনো বসরা থেকেও আসত। এসব দোকানের বর্ণনা ইতিহাসে যা দিয়েছে তার চাইতে ভালো বলা যায় না। আনারকলি, নূরজাহাঁ এসব দোকানের বেশাতি। গোকুল মসলিন কখানা বেচে ফেলেছে।
দোকান ছেড়ে সে মেলায় ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে। কি কিনি ভাব। অন্য যে দু একজন গুণী এসেছে তারাও ঘুরছে, কিন্তু হাটের একটা দিকে সে কিছুতে ভিড় ঠেলে এগোতে পারছে না। লাঠি বল্লম নিয়ে এক দল লাঠিয়াল তো আছেই। খোলা কিরিচ হাতে পাহাড়ের মতো উঁচু ঘোড়ায় চেপে ঝকঝকে সাজোয়া পরা সিপাহীও আছে কয়েক দলে। গোকুল ভাবল, বোধহয় রাজা মহারাজারা কেনাকাটা করে এখানে, কিন্তু ভয়ে কৌতূহল চাপা যায় না। মেলার শেষ দিন এসে গেল। গ্রামের সঙ্গীরা চলে গেল, কিন্তু গোকুলের যাওয়া হলো না। ওদিকে সব দোকান উঠে গেছে, এদিকেরও দু একটা মাত্র অবশিষ্ট। প্রথমে সিপাহীরা গেছে, তারপরে গেল লাঠিয়ালরা। একদিন গোকুল দেখল এবার এগোনো যাক। একটা মাত্র দোকানই খোলা ছিল। দোকান ভেঙে চলে যাবে বলে একটা চাকর গালিচা পর্দা জড়ো করে গাঁটারি বাঁধছে। কেউ তাকে কোনো প্রশ্ন করল না। অবশেষে সাহসে ভর করে সে জিজ্ঞাসা করল, কিসের দোকান গো? বুড়ো দোকানি ফুরসি টানতে টানতে বলল, মাল তো নেই বাপু, আর তুমি কিনবেই বা কি? যা হয় কিছু, খালি হাতে মেলা থেকে ফিরবো। তা দেখো বাপু, এদিকে এসো। আমার দুর্নাম গে বেরিও না, ভালো মাল নেই। বেছে নিয়ে যাবার পর না পছন্দ একটা আত্রা আছে। এই বলে ঝানু দোকানি দোকানের উঁচা ভাঙা মাল হাত খালি করার জন্য যে কোনো দামে ক্রেতাকে গছানোর ভঙ্গিতে গোকুলকে ডেকে নিল। পর্দা তুলে গোকুল দেখল কোনো মাল নেই। একটি মেয়ে শুধু বসে আছে। মেয়ে নয়, মেয়ের কাঠামো যেন। শুধু হাড়গুলো দেখা যায় সারা গায়ের শ্যামল চামড়ার নিচে। গোকুল বুঝল কিসের দোকান এটা, কিন্তু হঠাৎ সে বলে বসল, আমি কিনব। কেন বলল এ কথা গোকুল সেদিনও বলতে পারেনি, কোনো দিনই বলতে পারবে না। তার একার সংসারে ঝি বাঁধির কী বা কাজ? গ্রামের লোকেরা বলে সে খেয়ালে কাজ করেছিল। মসলিন বিক্রির টাকা বুড়োর হাতে গুজে দিয়ে গোকুল বলল, আমার কেনা হলো। পথে দুর্বল রোগা মেয়েটার দিকে চেয়ে চেয়ে কষ্ট যত না হলো, তার চাইতে বেশি হলো রাগ। সে যে ঠকেছে, গ্রামের লোকেরা আর একবার তাকে বোকা তাঁতি বলবে, এ বিষয়ে সে নিঃসন্দেহ হয়েছে। সমস্ত শরীরে হাড়গুলো নড়বড় করছে। আতময়লা ডুরে ঠেটি পড়ার ধরনটাই বাকি। চোয়ালের হাড়গুলোর নিচে চোখ ডুবে গেছে। কাঁধের হাড়ের জোড়া পর্যন্ত দেখা যাচ্ছে। কঙ্কালই হোক, কঙ্কালের গড়নের মধ্যেও একটা ছন্দ থাকা উচিত। যেন কোমর নেই, এত সরু জায়গা। গোকুল ভাবছিল মচ করে একটা শব্দ হবে, তারপর দুটুকরো হয়ে যাবে মেয়েটি। সে বলল, আসতে চলো বাপু। তার মনে হতে লাগলো মুচিরা মাঝে মাঝে যেমন বুড়ো গরু হাঁটিয়ে নিয়ে যায় রাস্তা দিয়ে, এও যেন তেমনি। হাতে করে তুলে ফেলে দেবার মতো হলে সে ছুঁড়ে ফেলে দিত। তার বোকামির নিশানা কারো চোখে না পড়ে এমন জায়গায়। পথে ঘাটে বেরুলে লোকের ঠাট্টা করবে, এই ভয়ে গোকুল ঘরে বসে তাঁত বনে। আর কিছু কাজ যাতে হয় সে উদ্দেশ্যে মেয়েটাকে তাড়াতাড়ি সবল করে তোলার জন্য যখন তখন তাকে ধমকে ধমকে খাওয়ায়। মেয়েটা কাঁদে আর খায়, আর মাঝে মাঝে রোদে লাখা লাটাইটা ঘরে তোলে, ঘরের লাটাই রোদ্দুরে দেয়। গোকুল তার দিকে চেয়েও দেখে না। চোখের কোনায় যদি হঠাৎ কখনো পড়ে, সারা শরীর ঘিন ঘিন করে ওঠে। কি বিশ্রী, কি বিশ্রী! মানুষ যেমন হঠাৎ একদিন মরতে পারে, তেমনি হঠাৎ একদিন বাঁচতেও পারে। ভাদ্র মাস, সন্ধ্যার পর থেকে পৃথিবী ভাসিয়ে নিয়ে যাবার মতো বর্ষা নেমেছে। খাওয়া দাওয়া সেরে গোকুল ঘরে বসে প্রদীপের আলোয় হিসাব দেখছে। আজকাল সে বুড়িয়ে গেছে যেন। বাঁধিটাকে কিনে যে লোকসান হয়েছে তাই উসুল করতে গিয়ে সেই যে টাকা পয়সার হিসাবে নেমেছে, ক্রমশই তাতে জড়িয়ে পড়ছে। মেয়েটি চট পেতে বারান্দায় শোয়। কদিনের বৃষ্টিতে মাটির দাওয়ায় কাদা কাদা, তবু তার মধ্যেই সে শুয়ে থাকে। বৃষ্টির তোড় বেড়ে গেলে ক্রমে দেওয়ালের কাছে সরে আসে। সারা শরীর
জলে ভিজে যায়। হাঁটু পর্যন্ত কাদা মেখে ঘুমের আশা ছেড়ে কোনো কোনো রাত্রিতে সে দাঁড়িয়ে কাটায়। গোকুলের চোখে তন্দ্রা এসেছিল। পরপর ৩-৪ বার প্রবল বজ্রগর্জনের সঙ্গে ঝাঁঝা করে বৃষ্টি নামল। বারান্দার দিকে জানলা দিয়েও বৃষ্টির ছাট এসে গোকুলের গায়ে লাগছিল। সেটা বন্ধ করার জন্য উঠে এগিয়ে যেতেই তার কানে কান্নার শব্দ এলো। কে বা কাঁদছে? ভয় পেয়ে ছেলে মানুষের মতো অসহায় অব্যক্ত কান্না। অদ্ভুত লাগলো গোকুলের, অথচ তেমন লাগবার কথা নয়। বাড়িতে আর একটি প্রাণী আছে। এই তিমির ঘন দুর্যোগের রাতে বাইরের বৃষ্টির নিরাশ্রয় ধারার মধ্যে বাদি কাঁদে এমন করে, মানুষের মতো। দরজা খুলে দিল গোকুল, তবু নড়ে না বাদি। অন্ধকারের মধ্যে নজর ঠেলে দিয়ে গোকুলের লজ্জা বোধ হল। ঘরে ঝুলনো সকালের তাঁত থেকে নামানো শাড়িখানা হাত বাড়িয়ে বাদির দিকে এগিয়ে দিয়ে গোকুল ঘরের অন্ধকারে সরে গেল। সেখান থেকে হুকুম করলে বাদিকে ঘরের ভিতর আসতে। বিছানায় বসে সে ভাবতে লাগলো, কি বিড়ম্বনায় এসে পড়েছে খেয়াল চরিতার্থ করতে গিয়ে। মানুষ হোক সে বাদি, এমন নির্বোধ হয় কি করে? লাথি আর মিষ্টি কথার তফাৎ বোঝে না। অবশ্য গোকুল পরখ করে দেখেনি। লাথির অপমান বুঝতে হলে খানিকটা বুদ্ধি থাকা দরকার। খিদে পেলে সে খায় না, খিদে না থাকলেও খাওয়া বললে যে খায়। গোবর ঘেটে হাত ধোবার ইচ্ছা হয় না যার, পায়ের নখ উল্টে গিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটলেও যাকে বলে দিতে হয় হাত দিয়ে চেপে ধরে রক্ত বন্ধ করো, সে যে কি পরিমাণ নির্বোধ! শুধু নির্বোধ নয়, নির্বাকও। গোকুল রাগ চড়িয়ে বলল, এবার ওই কোনটায় শোও, শুয়ে চোখ বোঝো, চোখ বুজে ঘুমো, আরও বলে দিতে হবে? বাদি দরজার পাশে দাঁড়িয়ে রইল। অন্ধকারেও মনে হলো কি যেন বলতে চায় সে। গোকুল বলল, যাও, শোকে যাও। কিন্তু এ কথার পরও বাদি যখন নড়ল না, বরং হাঁটু ভেঙে বসে পড়ল দরজার পাশে, গোকুলের মনে হলো বাড়ির কুকুরটির মতো বাদিটিও তার। উঠে গিয়ে প্রদীপ তুলে সে দেখল বাদির চোখ দিয়ে জল পড়ছে। একটা মিষ্টি কথা বললে তার প্রভুত্ব বোধহয় খর্ব হবে না। সে বলল, কেঁদো না বাপু, সবার জীবনেই তো সুখ হয় না। বাদি উঠে দাঁড়ালো। প্রদীপের আলো তার সর্বাঙ্গে পড়ছে। সবজে মোটা মসলিনের অন্তরালে বাদিকে দেখে গোকুল নির্বাক হয়ে নিজের থুতনি চুলকাতে লাগল। হাড়ের কাঠামোর উপরে মেদ মাংস লেগেছে। খানিকটা গোকুল প্রত্যাশা করেছিল, কিন্তু কি বিশ্রী করে চোখ ফিরিয়ে নেবার অভ্যাস হয়ে গেছে বলে সে কোনোদিনই এই পরিবর্তনের আভাস পায়নি। বক্ষের বৃন্তাভাস, নিতম্বের বিস্তৃতি, উরুর মসৃণতা, আর সব ছাপিয়ে তার চোখ দুটো। গোকুল কিছু ভেবে না পেয়ে বাদির হাত ধরে বলল, ভয় নেই তোমার? আর মনে হলো এত করুণ, এত কিশোর, এ কি কখনো ভাবা গেছে? এ এত অল্প বয়সী। গোকুলের মনে হলো এত স্নেহ দিতে পারে একে, তবু না হয় স্নেহের শেষ, না হয় তা জানানো। বিছানায় বসে গোকুল তাকে পাশে বসালো। বারে বারে বলল, কাঁদিস নে, কাঁদিস নে। কোথা থেকে সাহস পেয়ে বাদি দু হাতে গোকুলকে আঁকড়ে ধরে হু হু করে কেঁদে উঠল। সকালে তাঁত ঘরে গিয়ে গোকুল প্রথমে কিছুক্ষণ এত সূক্ষ্ম কাজ করল যা জীবনে করেনি। মানুষের শরীর যে এত তৃপ্ত হতে পারে কে জানত। শিরা উপশিরাগুলোর শূন্যতা পূর্ণ হয়ে সেগুলো এত স্নিগ্ধ হয়েছে যে মনে হচ্ছে শ্বেতচন্দন মাখা গায়ে ভোরের হাওয়া লাগছে। মনের খানিকটা অংশ জুড়ে গোকুলের মনে হলো বুকে যে শুভ্রতা কমনীয় হয়ে উঠেছিল, স্নিগ্ধ হয়ে উঠেছিল, তার একবার অনুভব হলো সেটা শুভ্র উরুদেশের ছায়া। ঘরে ফিরে এসে সে দেখল তার শয্যায় উপুড় হয়ে শুয়ে আছে বাদি।
রাত্রির স্বপ্নের সঙ্গে দিনের আলোর মিল দেখে সে অবাক হলো একটু। গোকুল ফিরে গেল খানিকটা বাদে আবার ফিরে আসার জন্য। গোকুলের তাঁতঘর থেকে দিবারাত্রি গান শোনা যায়, যে গান গলা নিরপেক্ষ, সুর নিরপেক্ষ। চাষি হলুদের ধান কাটতে যে গান গায় কতকটা তেমনি। অল্প বয়স যতদিন থাকে মানুষ প্রবীণ গৃহস্থের অনুকরণ করতে ভালোবাসে, যেমন ছোট ছোট মেয়েরা করে খেলা ঘরে। গৃহকর্তা হয়ে একদিন রাত্রিতে গোকুল বাঁদির কানের কাছে মুখ নিয়ে এসে বলল, শোন, বলি তোকে, একটা জিনিস আমাদের নেই। একটা ছেলে না হলে যেন চলছে না, তাই নয়? বাড়ি খালি খালি, শুধু দুজন। বাদী বড় বড় চোখ মেলে চেয়ে রইল মাত্র। 2-4 দিন বাদে গোকুল কথাটা আবার বলল তাকে। বাদী শিউরে উঠে বলল, না। নয় কেন? বাদী গোকুলের কাছে সরে এসে থরথর করে কেঁপে উঠল। কথাটা গোকুল ভুলল না। কখনো বাদী না শুনবার ভান করে অন্যদিকে চেয়ে থাকে, কখনো গোকুলের মুখের দিকে চেয়ে নির্বাক মিনতি করে। বাদী ছোটখাটো শরীরটার মধ্যে একটা ছোট মন আছে, সেটা গোকুলের গলা শুনলে আড়ষ্ট হয়ে যায়। দোকানির তাঁবুতে যত মেয়ে ছিল সবার চাইতে সে ছিল ভীরু। মানুষ দেখলে তার জিভ জড়িয়ে আসে, কথা ফোটে না, স্তম্ভিত হয়ে যায় ভিতরটা। এক রাত্রিতে বাদীর করুণ দৃষ্টিতে মন ভিজল না গোকুলের। সে পাশ ফিরে শুয়ে রইল। বাদী জানতে চায় গোকুলকে সুখী করতে না পেরে সে দুঃখী। সেটুকু জানানোর জন্য বাদীর শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। গোকুল ধমক দিয়ে উঠল, কি আপদ, ঘুমোতে দেবে না। সারা রাত বাদী বসে রইল। সারা রাত তার চোখ বেয়ে জল পড়তে লাগল। নিজের ওপরও রাগ হচ্ছিল তার। নিজের ভুল বুঝতে পেরে গোকুল পরের দিন রাগ করল না, শুধু বলল, আমার মনে হয় ও তুই পারবি নে, সব মেয়ে পারে না। মিষ্টি কথায় বাদী অভিমান করে পাশ ফিরে রইল। সামান্য মাত্র, বেশি করতে সে ভয় পায়। একদিন গোকুল নরম করে বলল, এই দেখ কি এনেছি, এইটে হাতে বেঁধে দিয়ায়। সিদ্ধিদানের মাটি আছে এতে, দেখি তারপরে কি হয়। বাদী উঠে বসে হাত বাড়িয়ে দিয়ে বলল, হবে? হ্যাঁ রে। কিছুদিন পরে বাদী গোকুলকে নিজে থেকে বলল, ফকির এসেছে ও গায়ের মাঠে, যাব? যাবি কেন? ও বুঝেছি, তা তোর বুঝি ভরসা নেই কবজে, কিন্তু কি করে যাবি? সে নাকি সন্ধ্যার পরে একা একা এলো চুলে নতুন শাড়ি পরে যেতে হয়, ভয় করবে রে। ও মাঠে রাতের বেলা গাঁয়ের লোক যেতে ভয় পায়, তা আমিও না হয় কিছু দূর সঙ্গে সঙ্গে যেতে পারি। না, যেতে হয় না, তাই বলেছে ওরা। যাস তবে তাই। বাদিও গিয়েছিল, নতুন শাড়ি পরে, কপালে খয়েরের টিপ এঁকে, চোখে কাজলের রেখা দিয়ে। যেরকম লোকে বলেছিল ঠিক তেমনি করে এলো চুলে সন্ধ্যার অন্ধকার গাঢ় হলে সে ফকিরের কাছে গিয়েছিল। যদিও বাড়ি থেকে 7 পা যাবার আগেই সে ভয়ে ঘেমে নেয়ে উঠেছিল। ভোরবেলার একটু আগে সে ফিরে এলো। গোকুল আলো নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। সে বাঁদিকে দেখে চমকে উঠল। কোথায় খয়েরের টিপ, কোথায় চোখের কাজল? পরিক্লান্ত, সর্বহারা দৃষ্টি। আশঙ্কার সঙ্গে কিছুটা পরিহাস মিশিয়ে গোকুল বলল, ডাকাতের হাতে পড়েছিলে নাকি রে? না। ভয় না হয় নাই পেলি, পেয়েছিস কিনা আমি জানছি। আহা, পড়ে গিয়েছিলি সাঁকো থেকে? ঠিক তাই, ঠোঁট কেটে গেছে, এই তো কাপড়ও ভিজে। না, রাগ করেছে পাগলি। সত্যি রে, আমার জন্য এত কষ্ট হলো তোর? না। গোকুল বাদীর হাত ধরে ঘরে নিয়ে এলো। নতুন গামছা দিয়ে হাত মুখ মুছিয়ে শাড়ি পাল্টিয়ে বিছানায় বসালো তাকে। আমি জানি
অভিমান হওয়া তোর অন্যায় নয়। আমাকে সুখী করার জন্য তুই যে সাহস দেখালি, যে কষ্ট করলি, তারপর তোকে প্রবোধ দেওয়া যায় না। তুই বলেই পেরেছিস, আর কেউ তাঁতির জন্য এতটা করতো না। না না। বাদী 2-3 মাস কথা বলল না, ভালো করে রাঁধল না, খেলো না, চুল বাঁধল না, শুধু আকাশের দিকে চেয়ে চেয়ে দিন কাটালো। গোকুল দূরে দূরে থেকে ভাবল, অভিমান করবেই তো বাঁধি, সে কি সোজা কথা? রাত করে ওই ভয়ের মধ্যে যাওয়া। একদিন পাড়া থেকে বেরিয়ে ফিরে গোকুল বলল, শুনছিস তাঁতি বউ, তো সেই ফকিরটা মরে গেছে। গলায় বাঘে না কিসে কামড়েছিল, তার ঘাতে 2-3 মাস ভুগে ভুগে মারা গেল। ভেবেছিলাম একদিন ভালো করে সিন্নি দিয়ে আসবো, তার হলো না। বাদী দপ করে জ্বলে উঠল, গড়ে দেয়নি বোধহয়। যাও যাও, এখনই দিয়ে এসো সিন্নি। রাগ করলি তুই? দেখ তো কত বড় দয়া করেছে ফকির আমাদের, মন্তরে ফলও তো হতে পারে। চৌকাঠ চেপে ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, যেন তার নিজের স্বরের তীব্রতার প্রত্যুত্তরে গোকুলের রোষের আশঙ্কায় তার মুখ বিবর্ণ হয়েছে। কিন্তু গোকুল রাগ করল না। এমন হয় সংসারে, অনুগৃহীতার একটিমাত্র আত্মদানের ফলে তার স্থান অনুগ্রহীতার সমপর্যায়ে উঠে যায়। গোকুল অপ্রতিভ হয়ে পালিয়ে গেল। একদিন বাদী কথা বলল, নিজে থেকে গোকুলকে ডেকে লজ্জায় মুখ লাল করে বলল, হবে, পাবে তুমি এতদিনে। তারপর একটু কাঁদল বাদী, সারা মুখ বিকৃত হয়ে দুবার লবণাক্ত অশ্রুর বন্যা নেমে এলো। গোকুল বলল, কাঁদ কাঁদ, আনন্দে কান্না পায়। তাঁতিদের মধ্যে যারা গোকুলকে খাতির করত, তার ওস্তাদির জন্য তারা এলো। ওপাড়া থেকে জোলাদের রহিম বুড়ো এলো জন কয়েক সাকরেদ নিয়ে। যে দোকান থেকে মাঝে মাঝে গোকুলের মসলিন বিক্রি হয় ধনীদের মধ্যে, সে এলো। রাঙা পার কোরা ঠেটি পরে বাঁদি, এখন সে তাঁতি বউ, বসেছে রকে। কোলে ছোট্ট ফুটফুটে টুলটুলে একটা ছেলে। গোকুল সকলের সামনে জোর হাত করে দাঁড়াচ্ছে। সকলে এগিয়ে গিয়ে আশীর্বাদ করছে। গোকুল কারোর কথা শুনল না। রহিম বুড়োর পায়ের ধুলো নিয়ে ছেলের মাথায় বারবার মাখিয়ে দিয়ে বলল, দোয়া করো চাচা মিয়া, তোমার মতো হাত হয়। একমুখ হেসে বুড়ো বলল, হবে রে হবে, বাপের বেটা হবে। সকলে চলে গেলে গোকুল ঘরে গিয়ে বসল। শোবার ঘরের ওদিকটায় একখানা নতুন কাঁঠাল কাঠের চৌকি পড়েছে, সোনার মতো রং তার। একরাশ রঙিন কাঁথার ভাঁজ স্তরে স্তরে সাজানো। গোকুল পাড়ার অনেককে বানাতে দিয়েছিল, আজ নিয়ে এসেছে। তাঁতি বউ তখনও বাইরে বসে ছেলে কোলে করে। গোকুল ডাকল, ঘরে এসো বউ, খোকমনির ঠান্ডা লাগবে। তাঁতি বউ হাসে, তাঁতি বউ বলে কথা। একদিন সে ছেলে শুইয়ে এসে বসল গোকুলের পাশে। খুশি হয়েছ তুমি? হ্যাঁ। আমাকে এখন আর তেমন করে মনে পড়বে না, তাই নয়? বাস রে, কত কথা শিখেছিস তুই। তাঁতি বউ হঠাৎ যেন অন্যমনস্ক হয়ে গেল, বলল, তুমি খুশি হলেই হলো। দিন যায়, রাত্রি যায়। গোকুল ছোট চৌকিখানার কাছে ঘোরে, আর ছেলেকে দেখে, আর ষাঁড়ের মতো চেঁচায়, বউ দেখছো, দুধ তুলছে। কখনো বলে, দেয়ালা কাটছে, দেখে যা রে দেখে যা। কখনো নিজেই রান্নাঘরের দরজায় গিয়ে বলে, একটা কথা বলি, হাসবি না। খোকা আমাকে চেনে, আমার দিকে তাকিয়ে ঠোঁট নাড়ে। রাত্রিতেও ওই একই কথা হয়। গোকুল বলে, এই তো উঠে বসবে, চাঁদির একটা গোট বানিয়ে দেব। কিন্তু তোর ছেলে কি ভদ্রলোক ভেবেছিস? ফোগলা মুখে নালে নালে বুক ভরে রাখবে। সোহাগের বুক থেকে তাঁতি বউ অনুযোগ করে, দিন রাত তোমার ওরই কথা। গোকুল বলে,
যার জন্য ওকে পেলাম সে বুঝি ফেলনা। চাঁদের গোট গড়ালো গোকুল। ছেলে কিন্তু উঠে বসবার কোনো লক্ষণই দেখালো না। 5 মাস গেল, 7 মাস গেল, বছর ঘুরে এলো, ছেলে বাড়ল না পর্যন্ত। দেখলে মনে হয় যেন কতকালের বুড়ো, হাসে না পর্যন্ত। গোকুল বউকে ডেকে বলল, এ কি হলো রে? তাঁতি বউ প্রবোধ দেওয়া সুরে বলে, সেরে যাবে, বড় হলে দেখো। রাতে ছেলে ঘুমোয় না, কি একটা কষ্টে সারা রাত কাঁদে, সারা রাত কাতরায়। তাঁতি বউ বাইরে নিয়ে পায়চারি করে বেড়ায়। তাঁতিও উঠে আসে। তাঁতি বউ বলে, এ কি হলো ছেলের? তাঁতি বলে, কপাল। ওঝা এলো, কোবরেজ হেকিম এলো, চিকিৎসে হলো, কিন্তু সবাই যেন ছেলের ভ্রুকুটি থেকে ফিরে যায়। শেষে অনেক ধর্ণা দিয়ে অনেক কষ্টে গোকুল সিদ্ধস্থানের ঠাকুরানীকে নিয়ে এলো। অনেক কথা, অনেক মন্ত্র, অনেক তুক সারা সকাল সারা দুপুর চলল। সারাদিন না খেয়ে আগুনের কাছে ঠায় বসে থেকে তখন গোকুলের মাথা ঝাঁ করছে। তাঁতিবউ ঢলে পড়েছে দেয়ালের গায়ে। সন্ধে লাগার সময়ে সিদ্ধা মুখ খুলে বলল, তুই বউ বদলা গোকুল, এ বয়ে দৃষ্টি রোগ আছে, এর কাছে ভালো ছেলে তুই 7 জন্মেও পাবি না। গোকুল বোধ করি ঝিমিয়ে পড়েছিল। প্রথমবার তার কানে যায়নি কথাগুলো। সিদ্ধা স্পষ্ট করে বলার জন্য আবার বলল বউ বদলানোর কথা। এবার লাল চোখ মেলে গোকুল সিদ্ধার দিকে চাইল। তারপর ক্ষিপ্রে মতো চেঁচিয়ে উঠল, বেরো, বেরো, গুন্ডামি করার জায়গা পাওনি। সিদ্ধা চলে গেল। সারাদিনে স্নান খাওয়া হয়নি, তবু সে রাত্রিতে খাওয়ার জন্য কেউ উঠল না। গোকুল যজ্ঞস্থান থেকে একটু সরে এসে মাটিতেই শুয়ে পড়ল। চূড়ান্ত আশাভঙ্গের এমন মূর্তি আর দেখা যায় না। তাঁতিবউ মাটির মূর্তির মতো বসে রইল। ছেলেটা রাত্রিতে কতবার কাঁদল, কেউ উঠেও দেখল না। ব্যাপারটা গোকুলের দৃষ্টিতে ধরা পড়ল। প্রথমে সে নিজের মন নিয়ে ব্যস্ত ছিল, তাই যা দেরি হয়েছে। তাঁতিবউ আবার বাক্যহীনা হয়ে পড়েছে। দিনকে দিন সে বোকা হয়ে যাচ্ছে। সে যেন আগের পীড়াটাই তার ফিরে এসেছে। তাঁতি একদিন ডেকে বলল, তুই কি আবার আগের মতো শুধু বোকা হয়ে থাকবি? শুধু কাঁদবি নাকি? তাঁতিবউ একটু হেসে পাখাটা নিয়ে বাতাস করতে লাগলো। সারা রাত বসে বসে বাতাস করবি নাকি? তার চাইতে ঘুমা না হয়। তোর মনও তো ভালো নেই, শুয়ে থাক আমার পাশে। তাঁতিবউ চুপ করে শুয়ে পড়ল। গোকুল বলল, কেমন যেন আগের মতো, তোর নিজের ইচ্ছা বলে যেন কিছু নেই। শুতে বললাম আর টুপ করে শুয়ে পড়লি। তাঁতিবউ শত অনুরোধেও মুখ তুলল না। গোকুলের বুকে মুখ গুজে প্রাণপণে দুহাত দিয়ে তাকে আঁকড়ে ধরে রইল। দিনকে দিন তাঁতিবউ শুকিয়ে যাচ্ছে। গালের হাড় উঁচু হয়ে উঠে চোখ দুটিকে আগের চাইতে বিস্তৃত করে দিয়েছে। চলে যেন না চললে নয়, বলে যেন না বললে নয়। একদিন গোকুলের মাথায় খুন চেপে গেল। রাগের মাথায় সে চিৎকার করে উঠল, নিকুচি করি তোর চোখের, কথা বলিস না কেন? জিভ ক্ষয়ে গেছে? চুলের মুঠি ধরে বের করে দেব, পাজি কোথাকার। তারপর কোচার খোটে চোখ মুছতে মুছতে নিজেই বেরিয়ে যায়। এক রাত্রিতে গোকুল শেষ চেষ্টা করার জন্য তাঁতিবউকে ডেকে নিল। মাটি থেকে কুড়িয়ে নিয়ে তাকে কোলে করে বসল। 2 হাতে মুখ তুলে ধরে অনেকক্ষণ ওর চোখের দিকে চেয়ে থাকল। তারপরে বলল, অন্য বউদের মতো কথা বলতে তুই জানিস না, তা জানি, তবু যেমন বলতিস তুই নিজের তৈরি 2-1টা কথা, তেমন বল। বলতে হবে তোকে। বল আমাকে, সত্যি করে বল। আর ভালো লাগে না আমাকে? লাগে, লাগে তো, তবে অমন কেন করিস? এ ঘর সংসার কি তোর নয়? তাঁতিবউয়ের ঠোঁট কেঁপে উঠল। গোকুল ব্যাকুল হয়ে বলল, বল,
যা বলতে চাইছিস বল। তাঁতি বউ বলল, বউ বদলাও। প্রথমে অত্যন্ত বিস্মিত হয়ে তারপর হো হো করে হেসে উঠল। খুব হাসির কথা যেমন বারবার করে আবৃত্তি করে তেমনি করে গোকুল বলতে লাগলো, বউ বদলা, বউ বদলা। ঘুমা তুই, বদলাতে হয় কি না সে আমি জানি। এই ভেবে বুঝি দিনকে দিন বোকা হয়ে যাচ্ছিস। আর একবার কোবরেজ গুণিন ওঝা নিয়ে মেতে উঠল গোকুল। একে পায় তো ওকে ছাড়ে, ওর খ্যাতি শোনে তো ছুটে যায়, ওর একটু দুর্নাম শোনে তো ছাড়িয়ে দেয় ওকে। ছেলেটার দিকে চেয়ে চেয়ে দেখে আর বউকে ডেকে বলে, একটু উন্নতি হয়েছে না রে? বউ সাড়া দেয় না। সাড়া না দিলেও সে নিজেই বুঝতে পারে উন্নতি কিছু মাত্র হয়নি। এমনি করে ছেলেকে দেখতে দেখতে একদিন গোকুলের খুন চেপে গেল মাথায়। আবার হারামজাদা, পাজি, ভাগাড়ের শকুন, বাঁদরের বাচ্চা কোথাকার, যেমন দেবতা তার বড় তেমনি। অমন মরকুটে ফকির না হলে এমন ফল হয় তার মন্তরে? ক্ষুদ্র প্রাণীটির জ্বালাময় নিদ্রাহীন আলো অন্ধকারের অভিজ্ঞতার হয়তো সেদিনই শেষ হয়ে যেত যদি নিজের কথাগুলো কানে যেত, কানে আঙুল দিয়ে গোকুল ছুটে না পালাতো। সারাদিন এদিক ওদিক কাটিয়ে গোকুল সন্ধ্যার পরে ফিরে এলো। একটুখানি জ্যোৎস্না উঠেছে সেদিন। উঠোনে দাঁড়াতেই তাঁতি বউকে দেখতে পাওয়া গেল। জোছনার এক ফালির মাঝখানে সে বসে আছে শান্ত স্থির পটের ছবির মতো। স্নিগ্ধতার আশ্বাসে পায়ে পায়ে গিয়ে গোকুল বসল তার পাশে। সকালের তাণ্ডবের জন্য তার অনুতাপের অবধি নেই। ও বউ, কথা বল, তোর পায়ে ধরি, আমার দোষ, সব বুঝতে পেরেছি। তোর দিকে আমি চেয়েও দেখিনি। কি বলবো বলো? কিছু কি বলবার নেই তোর? আমি কাছে এলেই তোর এত কষ্ট? আচ্ছা আমি যাই। না, যেও না। আজ একটা কথা বলবো তোমাকে। ও কোনোদিনই ভালো হবে না। ওর দোষ নয়, তোমার দোষ নয়। বোধহয়, কি বোধহয়? বোধহয় আমার দৃষ্টি যোগ আছে। কথাটা বলতে গিয়ে অস্ফুট কান্নায় তার ঠোঁট দুটো কেঁপে উঠল। কথাটা নতুন নয়, অনেক আড়ম্বর করে চাইতে অনেক দৃঢ় স্বরে সিদ্ধা বলেছিল, কিন্তু বাকহীনার স্বরে এমন সব আশা নষ্ট হওয়ার সুর ছিল যে গোকুল আহতের মতো খাড়া হয়ে বসল। বলিস কি রে? হ্যাঁ, সত্যি। ওরা বলে, আমার মনে হয় ওরা ভুয়া দেয়। তাহলে আমি জানতাম না? না, জানতে না। আমাকে ছেড়ে দিতে হবে। যেদিক দু চোখে যায় চলে যাব। তুই চলে যাবি? হ্যাঁ। তাঁতি বউ উঠে দাঁড়ালো, যেন সে তখনই যাত্রা শুরু করবে। পরদিন সকালে উঠে গোকুলকে দেখা গেল না। তারপর দিনও না, তারপরও না। তাঁতি বউ বড় কান্নাই কাঁদল। দুদিন সে উঠল না, রাঁধল না, খেল না। মাঝে মাঝে শুকিয়ে তার স্তনটা শিশুর মুখে গুঁজে দিয়ে তার কান্না থামানোর চেষ্টা করে। অনাহারের অবসাদে আচ্ছন্ন করে দিচ্ছে তাকে, তাও যেন সে বুঝতে পারে না। গোকুলের মুখ মনে পড়ে আর সব কিছু অন্ধকার হয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কিন্তু দুঃখে পাথর হয়ে যেতে যেতে তাকে এক সময়ে নড়ে উঠতে হলো। পেটের ভিতরটা জ্বলে যাচ্ছে বলেই রান্নাঘরের দরজা খুলতে হলো তাকে। কিন্তু গোকুল নেই। কে তাকে বলবে রান্না করতে যেতে, কখন কী করতে হবে? অন্ধকারে হারিয়ে যাওয়া শিশুর মতো ভয়ে নিচু স্বরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। দুঃখের গভীরতা যখন বেড়ে যায় তখন সে আ আ করে কাঁদে। একদিন সন্ধ্যায় বর্ষা নামে। বর্ষার শব্দের মধ্যে তার বোবা কান্নার শব্দ ছড়িয়ে পড়ে। হাটের থেকে ফিরতে দেরি হয়ে গেছে এমন দু একজন তার কান্না শুনে তাড়াতাড়ি হেঁটে গোকুলের বাড়িটা পার হয়ে যায়। তারা বলা বলি করে কোনো দিন,
গোকুলের বাঁদিটা বুঝি? গোকুল গেছে বিয়ে করতে শুনলাম। তা হবে, বেচারার বড় কষ্ট, একা একা ভয় ভয় করে বোধ হয়। গোকুলের নাম শুনে দাদিবউ উঠে যায় ভালো করে শোনবার জন্য। শুনতে পায় গোকুল গেছে বিয়ে করতে। আকস্মিক আঘাত পাবার মতো একটা অস্ফুট শব্দ করে তাঁতিবউ সরে আসে জানলা থেকে। একদিন সন্ধ্যাবেলায় গা ধুয়ে এসে গোকুলের দেয়া ভালো শাড়িগুলো বের করে পরে, কপালে টিপ আঁকে, বিনুনি করে পিঠে ঝুলিয়ে দেয় চুল, খোপা বাঁধে না। গোকুল পছন্দ করত না। তারপর বারান্দায় গিয়ে বসে প্রতীক্ষায়। গোকুল হাটে যাবার সময় এমনি করে বলে যেত তাকে। কাজ করতে করতে থেমে গিয়ে সে ভাবে, গোকুল কোন কাজটা কীরকম করে করতে বলে দিয়ে গিয়েছিল। ঠিক তাই করে সে। কোনো কোনো দিন সে ভাবে শুয়ে শুয়ে, যদি কোনো দেবতা বর দিত থাকে। এমন কি হয় না কোনো গুণিন এসে দু হাতে তুলে একটা সন্তান তাকে দিয়ে যায়, একরাশ ফলের মধ্যে ফুলের চাইতেও সুন্দর একটা ছেলে। দু হাত ভরে নেয় সে তাহলে। বুকের মধ্যে টনটন করে ওঠে তার। ঘুমন্ত রুগ্ন কঙ্কালসার ছেলেটাকে তুলে নিয়ে তার মুখে স্তন গুজে দেয়। কিন্তু সেও যদি ফকিরের মতো হয়। কথাটা মনে হতেই তাঁতিবউ আড়ষ্ট হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে, গা ঘিন ঘিন করে ওঠে। ছেলেটাকে দুম করে বিছানায় ফেলে দিয়ে সে উঠে দাঁড়ায়। মরেছে, মরেছে, বেশ হয়েছে। বাঘের কামড়ে গলা ফুটো হয়ে মরেছে। তাঁতিবউয়ের চোখ দুটো সাপদ হিংসায় চকচক করে ওঠে। রক্তে মুখ ভরে উঠল ভেবে থুতু করে উঠল তাঁতিবউ। না, দরকার নেই। কোনো গুণীর কাছে সে বর চায় না। শুধু গোকুল ফিরে আসুক। সে যদি বউ নিয়ে আসে তা আসুক। তবু একদিন স্বপ্নে দেখে সে একরাশ ফুলের মধ্যে ফুলের চাইতেও সুন্দর একটি ছেলেকে। রাত্রির উঠোনে তাকাতে তার ভয় করে, তবু খুট করে একটু শব্দ হলেই সে উঠে যায় দরজার কাছে। মাঝরাতে উঠে বসে একদিন তার বুকের ভেতরটা ধক করে উঠল। যদি তাঁতি ফিরে গিয়ে থাকে তার সাড়া না পেয়ে। সেদিন থেকে সে দরজা খুলে রাখল। বিছানায় শুয়ে সে সারা রাত ঘুমোতে পারল না। দরজা বন্ধ ঘরে গোকুলের পাশে শুয়েও যার ভয় যায় না, সেই আজ দরজা খুলে রেখেছে। একদিন একটা ব্যাপার ঘটে গেল। গোকুলের প্রত্যাশায় বসে থেকে থেকে মাঝরাতে ঘুমে গা এলিয়ে এসেছে। বসে বসে ঢুলছে তাঁতিবউ। এমন সময় উঠোনে পায়ের শব্দ হলো। তাঁতিবউয়ের মনে হলো সে বলবে, এসো, আমি তোমার জন্য জেগে আছি, দেখো। আজই শুধু নয়, পাছে ফিরে যাও বলে প্রদীপ জেলে রেখেছি, দরজা খুলে রেখেছি। কিন্তু কথা বলা হলো না। হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এসে দম বন্ধ করে দিল যেন। মনে হলো কাঁদতে না পারলে সে মরে যাবে। তবু কাঁদল না। দেখবে সে প্রথম মুহূর্তেই তার তাঁতিকে। পোড়া চোখ বার বার করে মুছতে লাগল। কিন্তু পায়ের শব্দ যখন একেবারে তার পাশে এসে থামল, তখন সে মুখ তুলতেও পারল না। একটা সুন্দর সুবাস আসছে। তাঁতিবউ ভাবল সুখে ছিল গোকুল, তাই। কিন্তু অভিমান সে করবে না, মান করা তার সাজে না। কি আছে তার গরবী হওয়ার? মুখ তুলে তাঁতিবউ বিস্ময়ে অভিনবত্বে দিশেহারা হয়ে গেল। স্বপ্নের মধ্যে যেন সে ভাবল, তুমি দেবতা, তুমি এলে। আমার দুঃখ, তাঁতির দুঃখ, ওই ছেলেটির দুঃখ সব মিলে তোমাকে টেনে এনেছে। তাই এত সুবাস, তাই এত সুন্দর তুমি। তোমার মুখের দিকে চাইবার সাহস নেই আমার। তুমি তো আমার মনের কথা জানো। অনভ্যস্ত কথা বলার পরিশ্রমেই যেন তাঁতিবউ হাঁপাতে লাগল। শোনো তাঁতিবউ, গোকুল ফিরবে না। তুই এত দুঃখ করবি কেন? আর গোকুল যদি ফেরেই কখনো, যা দিয়ে তোকে কিনেছে
তার চাইতে 10 গুণ আমি তাকে দিয়ে দেব। বুঝতে পেরেছিস আমার কথা? আজই নয়। চিনিস তো আমাকে? রাজবাড়িতে দেখেওছিস বোধহয়। দেবমূর্তির সাপ হয়ে কামড়ালেও তাঁতিব এতটা শিউরে উঠত না। পলকে দূরে সরে গিয়ে সে সোজা হয়ে দাঁড়ালো। পৃথিবী তখনও পায়ের তলায় দুলছে। তীব্র রূঢ় দৃষ্টিতে আগন্তুকের মুখের দিকে চেয়ে রাগ করে কি বলতে গেল সে, কিন্তু অসীম ঘৃণায় সে বারবার বলল, ছি ছি, তোমাকে দেবতা বলেছি? ছি 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 ছি। শোন তাঁতিব, ভেবে দেখ, সময় নেই। ছি 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 ছি। আগন্তুক কখন চলে গেল, কে তাকে তাড়িয়ে দিল, এসব কিছু মনে নেই তাঁতিবউয়ের। প্রথম সাধারণ বোধ ফিরে আসতেই ভয়ের একটা আর্তশব্দ করে উঠে গিয়ে দরজার খিলগুলো এঁটে দিল সে। এর বোধহয় প্রয়োজন ছিল। এমন বেহুশ হয়ে, এমন কোমল প্রাণ নিয়ে যার চলে, তারা না পারে নিজে বাঁচতে, না পারে অন্যকে প্রাণ দিতে। ভয় যতক্ষণ না আসে ততক্ষণ তার আশঙ্কা এমন আড়ষ্ট করে রাখে যে নিজেকে পিঁপড়ের মতো তুচ্ছ মনে হয়। ভয় এসে চলে গেলে আশঙ্কাটা কমে যায়, কিছুটা আত্মবিশ্বাসও আসে। প্রাণ বাঁচাবার তাগিদে তাঁতিবউকে তার উঠোনের পৃথিবীর বাইরে পা দিতে হয়েছে। হঠাৎ কারোর কথা শুনলে যার প্রাণশুদ্ধ আড়ষ্ট হয়ে যেত, এখন সে হাটে যায়। অপরিচিত দোকানির সঙ্গে দাম দস্তুর করতে হয়। পয়সা উপার্জনের ফিরিক সে নিজেই বার করেছে। জেলেরা আসে তার কাটা সুতো নিতে। পাকা কারবারির মতো সে বাকিতে মাল দেয় না, কথার খেলাপ করে না। কখনো কখনো সমবয়সী মেয়েদের সঙ্গে গোকুলকে নিয়ে আলাপ হয়। মেয়েদের কাছে সে জিজ্ঞাসা করার চেষ্টা করে এরকম অবস্থা হলে তাদের স্বামীরা কি করত। কেউ বলে, ফিরবে একদিন, এইরূপ ফেলে কেউ থাকতে পারে? সেদিন রাত্রিরে গোকুলের দেয়া মসলিন পরে আরশি ধরে নিজেকে দেখে তার অবাক লাগে। তা কি হয়? এর জন্য কখনো কেউ ফেরে যদি এতদিনের এত কান্না তাকে ফেরাতে না পেরে থাকে। অন্যদিন কেউ বলে, দেখ কোথায় আবার বিয়ে শাদী করেছে। সেদিন রাত্রিরে আরশির সামনে বসে সে ভাবে, কিছুই তো বদলায়নি। যেদিন প্রথম গোকুল তাকে বলেছিল, তোকে না হলে আমার চলবে না, সেদিনকার মতো সবই তো আছে। সে ভাবে এসবের জন্য দায়ী সে। গোকুলকে সে নিজে ঠেলে বার করে দিয়েছে বাড়ি থেকে। কিন্তু সে তো তখন বুঝতে পারেনি তাঁতি আর কাউকে বিয়ে করলে কত কষ্ট। আর কি বোকা ছিল সে। গোকুল কথা বলতে যত অনুরোধ করত তাকে, তখন সে নির্বাক হয়ে যেত। এখন মেয়েরা বলে রাত্রিতে কে কি বলেছে স্বামীকে, তখন সে শোনে আর অবাক হয়ে যায়। এদের চাইতে অনেক মিষ্টি কথাই তো গোকুলকে সে বলতে পারত। গোকুলের কাছে গেলে মনেও হতো তার ছেলেটা এখন হামা টানতে শিখেছে। হোক অনেক দেরিতে, তবু শিখেছে তো। পাড়ার সব ছেলেমেয়েগুলো এমন কিছু সুন্দর নয়, সবলও নয় সবগুলো। গোকুল এলে এসব সে বুঝিয়ে বলবে। গোকুল তো বোকা নয়, সে বুঝবে। সুন্দর ছেলেমেয়েও আছে। এই তো সেদিন গাজনের মেলা থেকে সন্ধ্যার একটু আগে কয়েকজন সাথীর সঙ্গে ফিরতে ফিরতে দুটো ছোট ছোট ছেলেকে দেখে সে থমকে দাঁড়িয়েছিল। কার ছেলে গো? নির্নিমেষে তাকিয়ে থেকেও স্বাদ মেটে না তার। ঠিক এমনি চেয়েছিল গোকুল। এগিয়ে গিয়ে ছেলে দুটির সঙ্গের ঝিটিকে জিজ্ঞাসাও করেছিল, কিন্তু নাম শুনবার পর তার মনে হলো যেন দুঃস্বপ্ন দেখছে। রক্তহীন মুখে তাড়াতাড়ি দৃষ্টি ফিরিয়ে নিল সে। সেদিনকার রাত্রির কথা মনে পড়ল। তেমনি চোখ এখনো যেন তেমনি ক্ষুধাতুর হয়ে জ্বলে উঠবে। কিন্তু সত্যি দেব শিশুর মতো দেখায় ছেলে দুটিকে। সহযাত্রীর প্রশ্নের উত্তরে সে বলল, কি যেন লাগলো পায়ে। কিন্তু কি আশ্চর্য মানুষের মন! সেখানে একটা ক্লেদাক্ত আবিল সম্ভাবনা কি করে বাসা বাঁধল কখন? তাকে অস্বীকার করার জন্য তাঁতিবউ সারা পথ সারা মন দিয়ে আবৃত্তি করতে লাগলো, চাই না, চাই না, ছি ছি ছি,
বাড়ি ফিরে অনেকক্ষণ ধরে সে স্নান করল। একদিন গোকুল ফিরে এলো। তাঁতিবউ বসে ঘরে ঝাড় দিচ্ছিল। এমন সময়ে গোকুল এসে দাঁড়ালো তার পিঠের কাছে। তাঁতিবউ উঠে দাঁড়ালো, কাঁদল না, বোকার মতো চেয়ে থাকল না। একটা জলচৌকি এগিয়ে দিয়ে বলল, বসো, হাত ধুয়ে আসি। হাত ধুয়ে আসতে একটু দেরি হলো। কুয়োর পাড়ে দাঁড়িয়ে হয়তো বা একটু কেঁদেছিল সে। অনেক দিনের অভ্যাস তো। মুখে চোখে জল দিয়ে ফিরে এসে পাখা নিয়ে তাঁতির পাশে বসে বাতাস করতে করতে সে জিজ্ঞাসা করল, কোথায় ছিলে এতদিন? মুখ শুকিয়ে গেছে কেন? খাওয়া দাওয়া ভালো হতো না? কিছুক্ষণ পরে বলল, ভালো মন আমার, এতদিন পরে এলে প্রণাম করতেও ভুলে গেছি। নিচু হয়ে তাঁতির ধুলো ভরা পা বুকের পরে চেপে ধরল। গোকুল ফ্যালফ্যাল করে চেয়ে থাকে, অন্ত খুঁজে পায় না। তাঁতিকে সেদে সেদে খাইয়ে ঘরে নিয়ে এসে বসল সে, যেন তার বাড়িতে গোকুল অতিথি। একসময়ে হাসতে হাসতে সে বলল, আমারই জিদ হলো দেখো, কই পারল ডাকিনীরা ধরে রাখতে। তাঁতি মুখ নিচু করে থাকে, দু হাত দিয়ে তার মুখ তুলে ধরে তাঁতিবউ, যেমন গোকুল এককালে তার ধরত। কাজ করতে করতে ফিরে এসে তাঁতিবউ বলে, কিন্তু ওরা কি লোক গো? কারা? তোমার সেই ডাকিনীরা, যারা তোমাকে ধরে রেখেছিল। তারা কি শুধু ছলাই জানে? পুরুষটাকে কি খেতে দিতেও নেই? রাত্রিতে খাওয়া দাওয়ার পাট চুকলে দেরি করে তাঁতিবউ ঘরে এলো। গোকুল দেখে অবাক। মসলিন পড়েছে তাঁতিবউ, চোখে কাজল, অথচ এসবের জন্য অনুনয় বিনয় করে করে শেষ পর্যন্ত রাগারাগি করেছে এককালে। তাঁতিবউ মুচকি হেসে গোকুলের কোলে গিয়ে বসল, নিজে সেধে মুখের পরে মুখ নামিয়ে আনল। এ কি গা, পুড়ে যাচ্ছে যেন। জ্বর হয়েছে তোমার? হয়, রোজ হয় জ্বর? কি সর্বনাশ, কি করে হলো? জানি নে, রোজই হয়, বড় কষ্ট হয় রে। তাঁতিবউ লজ্জায় যেন মরে গেল। শয্যা তার গায়ে পুড়ে উঠল। মসলিন ছেড়ে ঠেটি পড়ে সে ফিরে এলো বিছানায়। তাঁতিকে নিজের পাশে শুইয়ে বলল, কষ্ট হচ্ছে মাথায়? হ্যাঁ। তাঁতিবউ ভেবে পায় না কি করবে। বুকের মধ্যে তাঁতির মাথাটা টেনে এনে বলল, এখানে চোখ বুজে থাক, ঘুমিয়ে পড়বে। আমি কি বাঁচব না বউ? গোকুল ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে। ছোট ছেলের মতো তাঁতিকে টেনে নিয়ে তাঁতিবউ বলে, ষাট ষাট। একটু হাসি পায় গোকুলের। বলে, তুই যেন মা হলি, আমি সেরে উঠব, তোর কাছে থাকলে সেরে উঠব। কোবরেজের বাড়ি হাঁটাহাঁটি করে ওষুধ এনে দেয় তাঁতিবউ। সারাদিন চোখের আড়াল করতে পারে না তাঁতিকে। অবোধ শিশুর মতো আঁকড়ে ধরে রাখে বুকের কাছে। কিন্তু জ্বর তবু কমল না। সন্ধ্যা হতেই জ্বর আসে। হাড্ডিসার হয়ে গেছে তাঁতি। তাঁতিবউ ভেবে পায় না কি করে এমন হলো, কিসে সারে। মাঝে মাঝে মনে হয় তার মনের দুঃখেই এমন গা পুড়ে যায়। গত দিনগুলোর কথা মনে পড়ে। তাঁতির কোনো স্বাদই সে পূরণ করতে পারেনি। ভাবে, তাঁতি যদি নাই বাঁচে। একদিন রাত্রিতে ঘুম ভেঙে তাঁতি দেখল বউ বসে বসে নিঃশব্দে কাঁদছে। কাঁদছিস তুই? দূর, কই না, কাঁদব কেন? তাড়াতাড়ি চোখ মুছে ফেলল তাঁতিবউ। বলে, ঘুমাও লক্ষ্মীটি, আমি হাত বুলিয়ে দিই। কত তো দিলি, সে কি বেশি কথা নাকি? তোমার তো কোনো স্বাদই মিটল না আমাকে দিয়ে। সব মিটেছে এতদিনে। তাঁতিবউয়ের ঠোঁট কাঁপল। একটা ছেলে চেয়েছিলে, তাও পারলাম না দিতে। নীরবতার ফাঁকে একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। তাঁতিবউ ভাবে, এর চাইতে অনেক ভালো হতো যদি গোকুল আগেকার মতো গঞ্জনা দিত তাকে। গোকুলের প্রভাহীন চোখ দুটোর দিকে চেয়ে চেয়ে সে ভাবে, চোখের চারিদিকের ওই কালো ও যেন গোকুলের মনের ছাপ। সেখানে আশা নেই, শুধু অন্ধকার।
শুধু একটা মুখ অভিযোগ, সংসার করার সামান্য স্বাদও মেটেনি। গোকুল মুখ ফুটে তো বলেই না, জিজ্ঞাসা করলেও অস্বীকার করে, পাছে তার মনে ব্যথা লাগে। সে এতদিন ভালো বলেই না তার কষ্ট তার জন্য তাঁতি বইয়ের। 4-5 দিন খুব বেশি জ্বর হবার পর সে রাত্রিরে গোকুলের জ্বর কম, আজ ঘুমোতে পারবো, তুই ঘুমিয়ে নে একটু, এই বলে সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু তাঁতি বইয়ের ঘুম এলো না। বাইরে ভাদ্র মাসের আকাশ থেকে টুপটুপ করে বৃষ্টি পড়ছে, থেকে থেকে বাতাসের সঙ্গে ঝরঝর করেও পড়ছে। ওপাশের বিছানায় ছেলেটা কেঁদে উঠল। গোকুলের মুঠি থেকে আঁচল ছাড়িয়ে নিয়ে তাঁতি বউ উঠে দাঁড়ালো। ছেলেটাকে চাপড়ে ঘুম পাড়িয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো সে। একটা সুস্থ সবল ছেলে কেন তার কোলে এলো না? গাজনতলার হাটে দেখা ছেলেদের মতো একটা পেলে গোকুল হয়তো বাঁচবার জোর পেত। এত নিবিড় করে সে গোকুলকে সুখী করতে চায়, তবু কেন পারবে না সে? তাঁবুর অন্ধকারে গোকুলকে দেখবার প্রথম দিন থেকে সবগুলো দিনের ছবি একটার পর একটা যেন বাইরের নিবিড় অন্ধকারের গায়ে ফুটে উঠতে থাকে। কত সাহস তার হয়েছিল যেদিন অন্ধকারের আড়ালে সে ফকিরের কাছে গিয়েছিল মন্তর আনতে। সে কি তার সাহস? সে তো প্রাণপণে গোকুলকে সুখী করার চেষ্টা। তারপর একদিন গোকুল চলে গেল। গোকুলের জন্য প্রতীক্ষার দিবারাত্রগুলোর কথা ভাবতে গিয়েই মনে হলো তার সেই রাত্রিরের কথা, যা স্মৃতিতে পৃথিবী ঘৃণায় ভরে গিয়েছিল। ছি ছি, লজ্জায় মরে যেতে ইচ্ছা হয়। কিন্তু কি অদ্ভুত মানুষের মন! গাজনতলার হাটে দেবশিশুর মতো ছেলে দুটিকে দেখবার পর, তাদের পরিচয় পাবার পর মুহূর্তের জন্য যে সম্ভাবনার কল্পনাতে ঘৃণায় শিউরে উঠেছিল তার মন, আজ তেমনই সম্ভাবনার ইঙ্গিতটি তাকে দিশেহারা করে দিল। ছি ছি ছি, তবু তেমনি ফুটে উঠতে লাগলো তার কল্পনাটা। কোথা থেকে কি হয়ে গেল? অন্ধকারের বুকে ভবিষ্যতে যা ঘটবে তাকে এমন করে চোখে দেখাবার মতো ফুটে ওঠে, যেন ভবিষ্যতের ঘটনাগুলোর কিছু ইতিমধ্যেই ঘটে গেছে, বাকিটুকু ঘটবেই। ভবিষ্যতে তাঁতি বউ যেন অন্ধকারের গায়ে ফুটে উঠেছে। জানলা থেকে ফিরে এসে তাঁতি বউ ঠেটি পাল্টে মসলিন পরল, কপালে টিপ দিল, চোখে আঁকল কাজল, আবার জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে অন্ধকারের বুকে ফুটে ওঠা ভবিষ্যতের ওই অর্ধ পরিচিত মেয়েটিকে দেখবার চেষ্টা করল। রুক্ষ ভাস্বর রিক্ততায় সে যেন জ্বলতে জ্বলতে এগিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে। ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো তাঁতি বউ। ঠান্ডা জুলো হাওয়া ঝরঝর করে উঠল উঠোনের পাড়ের আম গাছটার মধ্যে। তাঁতি বউ উঠোন পার হলো, সদর পার হলো, সদরের দরজা ঠেলে বন্ধ করে দাঁড়ালো পথে। অন্ধকারের সামনে পিছনে একাকার হয়ে গেছে। সামনে তবু নজর চলে, পিছনে যে দরজাটা এই মাত্র সে বন্ধ করে দিল, হাতড়েও সেটাকে খুঁজে পাওয়া যাবে না। গাঢ় অন্ধকারে আর সব অনুভূতি যেন অদৃশ্য হয়ে গেছে। একটা অনির্দিষ্ট প্রাবল্য উদরের অন্ত্রগুলো সংকুচিত হয়ে যাচ্ছে বারে বারে। জমিদার বাড়ির বাগান পার হয়ে এলো তাঁতি বউ। গ্রামের বৌছিদের কৌতূহল ও আতঙ্কের গল্প শুনে শুনে সে জানে কোথায় সে ঘরটি। প্রতিবার পা ফেলতে সারা গায়ের স্নায়ুগুলো রিনরিন করে উঠেছে। রুদ্ধ দরজার ফাঁকে আধখোলা জানলায় একটু আলো চোখে পড়ল। দরজা ধরে দম নিতে লাগলো তাঁতি বউ। তার একবার মনে হয়েছিল কেঁদে ফেলবে সে। একটা অস্ফুট অর্ধজান্তব আকুতি যেন দরজায় করাঘাত করল তার মনের মধ্যে। কি করে দরজা খুলে গেল তাঁতি বউয়ের মনে নেই। প্রবল প্রতিরোধে হৃৎপিণ্ডকে ঠেলে উঠতে না দিয়ে ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালো সে। বর্ষণক্ষান্ত আকাশে ভোরের পাখি ডেকে ওঠার আগে সে ফিরে এলো। ঘরে তখনও প্রদীপটি জ্বলছে, যেমন সে জেলে রেখে গিয়েছিল। ছেলেটি এখনই জেগে উঠবে।
তার আগে একটু বিশ্রাম করতে হবে। স্নায়ুগ্রন্থিগুলো অন্তত একটু স্নিগ্ধ করতে হবে। কিন্তু গোকুলের মুখখানি দেখবার লোভ হলো তার। ঘুমটা আজ ভালোই হয়েছে গোকুলের। কয়েক বিন্দু শ্বেত যেন দেখা দিয়েছে। আঁচল দিয়ে মুছিয়ে দিল তাঁতি বউ। এবার আবার কান্না পাচ্ছে, কিন্তু কাঁদলেও সময় নষ্ট হবে খানিকটা। সকলেরই বিশ্রাম নেবার অধিকার আছে পৃথিবীতে, তারও আছে। মাটিতে শুয়ে দেখতে দেখতে তাঁতি বউ ঘুমিয়ে পড়ল। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন অমিয়ভূষণ মজুমদারের লেখা গল্প তাঁতি বউ। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।